সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভ্রমণে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুরতে এসেছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত জমিদার বাড়িতে। পুরো জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং মাঝে মাঝে জমিদার বাড়ির ইতিহাস আপনাদের নিকট তুলে ধরব। বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে করেছে সমৃদ্ধ। এমনই এক মূল্যবান স্থাপনা হলো মুক্তাগাছা জমিদার বাড়ি, যার পরতে পরতে ইতিহাস ঐতিহ্য খেলা করে চমক নিয়ে। বন্ধুরা, মুক্তাগাছা জমিদার বাড়ির কেয়ারটেকারের সাথে আমরা জমিদার বাড়ির বিভিন্ন কক্ষ, স্থাপনা ও নিদর্শনগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে যে কক্ষটিতে অবস্থান করছি, এই কক্ষটি তৎকালীন জমিদারদের বিচার কক্ষ হিসেবে, সালিশ কক্ষ হিসেবে বা বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হতো। এই কক্ষে বসেই জমিদারেরা তার প্রজাদের কথাবার্তা শুনতেন, বিভিন্ন অভিযোগ অনুযোগ শুনতেন এবং সেগুলোর সমস্যার সমাধান করতেন। এই বৈঠকখানার ঠিক পাশে রয়েছে একটি সুদৃশ্য স্নানঘর। স্নানঘরে মার্বেল পাথরের দেয়াল, সুদৃশ্য বাথটাব রয়েছে। এই সমস্ত স্নানঘরে তৎকালীন জমিদারেরা নিজেদেরকে ফ্রেশ করে নিতেন, বিশ্রাম নিতেন। পাশাপাশি দুটি বাথটাব। এই সমস্ত বাথটাবগুলো দেখলে বোঝা যায় তৎকালীন জমিদারদের চিন্তা চেতনা কতটা আধুনিক এবং উন্নত ছিল। প্রিয় বন্ধুরা, এই মুক্তাগাছা উপজেলাটি মুঘল আমলে আলাপ সিং পরগনা নামে সুপরিচিত ছিল। আলাপ সিং পরগনা খাজনার দায়ে নিলামে উঠলে তা পত্তন নেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। শ্রীকৃষ্ণের বাড়ি ছিল বগুড়া জেলার ঝাকরে। তার চার পুত্র রামরাম আচার্য চৌধুরী, হররাম আচার্য চৌধুরী, বিষ্ণুরাম আচার্য চৌধুরী ও শিবরাম আচার্য চৌধুরী। বন্ধুরা, আমরা যে মঞ্চটি এখন দেখতে পাচ্ছি, এটি তৎকালীন পূর্ব বাংলার একমাত্র ঘূর্ণায়মান নাট্যমঞ্চ, যা জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর কনিষ্ঠ পুত্র ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী বাংলা 1352 সালে প্রতিষ্ঠা করেছিলেন। মঞ্চটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 30,000 টাকা। এই নাট্যমঞ্চে জমিদার ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর তত্ত্বাবধানে বহু নাটক মঞ্চায়িত হয়েছিল। বন্ধুরা, এখন যে গৃহটি দেখতে পাচ্ছেন, এই গৃহটি হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির ও শিব মন্দির। রাজা রামরাম প্রতিষ্ঠা করেছিলেন এই রাজরাজেশ্বরী মন্দির এবং জমিদার হররাম প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির। এখন যে সুদৃশ্য এবং চিত্তাকর্ষক ভবনটি দেখতে পাচ্ছেন, সুনিপুণ কারুকার্যে পরিপূর্ণ ভবন, এই ভবনটি তৎকালীন জমিদারদের মায়ের বসবাসের কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এই কক্ষেই জমিদারের মা বসবাস থাকতেন। এই কক্ষের দেয়ালগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি এবং বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে, যাতে ঘরটা শীতল থাকে, গরমে শীতল একটা অনুভূতি পাওয়া যায়। বন্ধুরা, এই পুরো রাজবাড়িটির পরিবেশ অত্যন্ত চমৎকার। এখন আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি, এটি নাট্যমঞ্চের ঠিক পিছনে অবস্থিত সন্ধুক। এখানে বেশ কয়েকটি সন্ধুক রয়েছে, যার ভগ্নাবশেষ এখনো পড়ে রয়েছে এখানে।
তৎকালীন জমিদারেরা তাদের মূল্যবান স্বর্ণালঙ্কার, টাকা পয়সা এবং অন্যান্য মূল্যবান দলিলপত্র এই সমস্ত সন্দুকেই সংরক্ষণ করতেন। তবে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদারেরা যখন দেশ ত্যাগ করে চলে যান, এরপর এই সমস্ত সিন্দুকগুলো কারা লুটপাট করে নিয়ে গিয়েছে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে আর কোনো তথ্যও কোথাও পাওয়া যায়নি। বন্ধুরা, আমরা আপনাদেরকে এই জমিদার বাড়ির বিভিন্ন কক্ষগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। সুকঠিন ইস্পাতে তৈরি দেয়ালের নিচে সাপোর্টগুলো অত্যন্ত শক্তিশালী ইস্পাত দ্বারা তৈরি করা হয়েছে। কক্ষগুলো এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই নাট্যমঞ্চে তৎকালীন সময়ে প্রচুর নাটক মঞ্চায়িত হয়েছে। এই নাট্যমঞ্চগুলো দেখলে বোঝা যায় তৎকালীন জমিদারেরা শিল্প সাহিত্যের ব্যাপারে কতটা অনুরাগী ছিলেন এবং শিল্প সাহিত্যের প্রসারে তারা কতটা কাজ করেছিলেন। এই নাট্যমঞ্চটি তৈরিতে সে সময় ব্যয় হয়েছিল প্রায় 30,000 টাকা। জমিদার বাড়ির বিভিন্ন ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এখন যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি, টিনের তৈরি ঘর, এই ঘরটি হচ্ছে তৎকালীন রাজা এবং জমিদারদের বসবাসের কক্ষ। এটি ঠিক রাজবাড়ির মাঝখানে এবং পশ্চিম পাশে অবস্থিত। এই ঘরটিতে বিভিন্ন বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে, একটা আবহ তৈরি করা হয়েছে ফ্লোরোসিমেন্টের দ্বারা তৈরি করে। কারণ তৎকালীন সময়ে প্রচুর ভূমিকম্প হতো, আর এই ঘরটি ভূমিকম্প প্রতিরোধী। তাছাড়া ঘরটির নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়েছে নেট, চুন আর সুরকি, এবং এমন বিশেষ কায়দায় এই ঘরটি তৈরি করা হয়েছে, ঘরটিতে বসলে গরমের সময় আপনাকে একটা শীতলতার অনুভূতি দেবে। আবার শীতকালেও যদি আপনি এই ঘরটিতে বসেন বা থাকেন, তখন আপনাকে একটা উষ্ণ অনুভব করাবে এই ঘরটি অনেকটা আমাদের বর্তমানকালে শীতাতপ যন্ত্রের সুবিধা প্রদান করত। বন্ধুরা, আমাদের এই মুক্তাগাছা উপজেলার পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। বিনোদবাড়ির আশপাশ পুরোটাই ছবির মতো সাজানো ও ছিমছাম ছিল। যে কেউ এর রূপে বিমোহিত হতো। তাই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর পুত্ররা এখানে রাজবাড়ি নির্মাণ করে শাসন কার্য পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। জমিদারি আমলে বিভিন্ন ধরনের রেওয়াজ প্রচলিত ছিল। যেমন জমিদারদের আগমনে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ নজরানা প্রদান করতেন। ওই সময় মুক্তারাম কর্মকার নামে এক ব্যক্তি রাজার আগমনে খুশি হয়ে নজরানা হিসাবে একটি গাছা উপহার প্রদান করেন। সেই গাছার নিখুঁত কারুকার্য দেখে খুশি হয়ে রাজা বিনোদবাড়ির নাম পরিবর্তন করে মুক্তারামের মুক্তা আর তার উপহার দেওয়া গাছা একত্র করে নাম রাখেন মুক্তাগাছা। সেই থেকে মুক্তাগাছা নামটি আজও প্রচলিত রয়েছে। মুক্তাগাছা রাজঘাটের পাশেই একখণ্ড ভূমি নির্বাচন করে রাজপ্রাসাদ তৈরি করেন জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 ছেলে। পাশাপাশি তারা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করেন। যেমন রাজা রামরাম প্রতিষ্ঠা করেন রাজরাজেশ্বরী মন্দির, রাজা হররাম প্রতিষ্ঠা করেন শিব মন্দির, যা জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে অবস্থিত ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মন্দিরে থাকা বিগ্রহগুলো চুরি হয়ে গিয়েছিল। রাজা বিষ্ণুরাম স্থানীয় লোকজনের পানীয় জলের চাহিদা পূরণ করতে খনন করেন বিষ্ণু সাগর। কথিত রয়েছে যে এর চেয়ে বড় দিঘি
আশেপাশের অঞ্চলে আর ছিল না। সেজন্য এটাকে সাগর নামে আখ্যায়িত করা হয়েছিল। এবং রাজা শিবরাম প্রতিষ্ঠা করেন জমিদার বাড়ির পাশের সুবৃহৎ পরিখা। জমিদারি আমলে মুক্তাগাছা এলাকার আয়তন ছিল প্রায় 200 বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকা শাসন করার জন্য জমিদার শ্রীকৃষ্ণ আচার্যের 4 ছেলে বিভিন্ন অংশে ভাগ করে নেন। বর্তমান সাব রেজিস্ট্রি অফিস থেকে নবারণ বিদ্যানিকেতন পর্যন্ত অংশ ছিল জমিদার রাম আচার্য চৌধুরীর। বর্তমান মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অংশটুকু ছিল জমিদার শিবরামের। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর দ্বিতীয় পুত্র হররাম আচার্যের ছিল 8 আনি পরিমাণ জমিদারির মালিকানা। এই 8 আনি বাড়িটি বর্তমানে জমিদার বাড়ি হিসেবে পরিচিত। 8 আনি বাড়ির প্রভাব এবং প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি। 8 আনি রাজবাড়িটি তৈরি করা হয় বিশেষ নকশা ও অসাধারণ কৌশলে। এই বাড়িটির কারুকার্য এতটাই মনোমুগ্ধকর ছিল যে ভারতের শিলাইদহে এ রাজবাড়ির অনুরূপ আরেকটি রাজবাড়ি নির্মিত হয়েছিল তৎকালীন সময়ে। জমিদার বাড়িতে মোট হাতি ছিল 99টি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও উল্লেখযোগ্য হাতির নাম ছিল শম্ভু। কথিত আছে যে জমিদারেরা অনেক চেষ্টা করেও হাতির সংখ্যা বৃদ্ধি করতে পারেননি। 99টির বেশি হাতি হলেই মারা যেত, না হয় পাগল হয়ে যেত। 1950 সালে জমিদারি প্রথা বিলোপের পর জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সকল ছেলেরা ভারতে চলে গেলেও একমাত্র বিষ্ণুরামের বংশধরেরা মুক্তাগাছায় থেকে গিয়েছিলেন। মুক্তাগাছায় জমিদার বিষ্ণুরামের সর্বশেষ বংশধর ছিলেন শ্রী দেবাশিস আচার্য চৌধুরী। মুক্তাগাছা জমিদারদের সাথে ইংরেজ শাসকদের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জমিদারদের রাজা মহারাজা উপাধিতে ভূষিত করে তৎকালীন ইংরেজগণ। এই জমিদারদের শাসনামলে মুক্তাগাছার বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের পদচারণা ছিল। বর্তমানে জমিদার বাড়িটির তত্ত্বাবধান করছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাড়িটির নিরাপত্তায় আনসার সদস্য সহ স্থানীয় প্রশাসন দায়িত্ব পালন করছেন। ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত এই রাজবাড়িটিতে আপনি যে কোনো সময় ঘুরে যেতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।